নমস্কার, ওয়েলকাম টু অরিক্স ক্যালাইডোস্কোপ। আজকে আরও একটা নতুন বই নিয়ে হাজির। বই নয়, পিডিএফ পড়েছি। তো আজকের বই হচ্ছে তিলোত্তমা মজুমদারের চাঁদের গায়ে চাঁদ। তিলোত্তমা মজুমদারের নাম অনেকেই জানেন, একটু আন্ডার রেটেড লেখিকা উনি, আবার অনেকে জানেন না। কিন্তু যারা জানেন তারা জানেন যে ওনার কলম কী লেভেলের শক্তিশালী। তো একটু নারীবাদী লেখা লেখেন, তার লেখার মধ্যে ফেমিনিজম আছে, তবে আমার কখনো সেটা মাত্রাতিরিক্ত মনে হয় না। যেটুকু দরকার সেটুকু উনি লেখেন। আর ওনার লেখার যে আঙ্গিকটা বা পার্সপেক্টিভটা সেটা একমাত্র মানে খুব ডিরেক্ট হয়, একটা নারীর পার্সপেক্টিভ থেকে হয়। তো একজন পুরুষ মানুষ হিসাবে বা ছেলে হিসাবে সেই লেখা পুরোপুরি তার রস আস্বাদন করা আমার পক্ষে সম্ভব না। এর আগে ওনার স্বর আর প্রেত জনি আমি পড়েছি, মারাত্মক লেখা। কিন্তু আবারও বলছি, ওনার লেখা একজন মেয়ে যেভাবে পুরো ব্যাপারটা ফিল করবে, একজন ছেলে হিসাবে আমি পুরোপুরি সেটা ফিল করতে পারবো না। তো এই যে চাঁদের গায়ে চাঁদ, এটাও সেম একইভাবে। তবে এই লেখাটা বাকি দুটো লেখার থেকে আলাদা। বাকি দুটো লেখা অনেকটা সামাজিক, এই লেখাটাও সামাজিক, কিন্তু এই লেখার টপিকটা একটু বিতর্কিত। বিতর্কিত এর জন্যই বলছি কারণ এখনও এই জিনিসটা আমরা মন খুলে মেনে নিই না, সেটা হচ্ছে সমকামী প্রেম। তো এই বইতে সমকামিতা একটা মেয়ের সাথে মেয়েরই দেখানো হয়েছে, ছেলের সাথে ছেলের দেখানো হয়নি। তো এখানে আমি যতবার সমকামী শব্দটা ইউজ করব, তো এই গল্পের ক্ষেত্রে সেটা একটা মেয়ের সাথে মেয়ের এমনভাবেই ওইটা ভেবেই ইউজ করবো, কারণ এখানে ছেলে বা একটা ছেলের প্রতি ছেলের কোনো ব্যাপার নেই। পুরো গল্পটা যথেষ্ট মেয়েলি, একটা নারী কেন্দ্রিক ব্যাপার। কিন্তু তারপরেও ওই বললাম একটু বিতর্কিত। তো এবার এই যে টপিকটা, এই টপিকটার জন্য আমি এই লেখাটাকে তুলে নিয়েছিলাম যে অনেক দিন ধরে একটু সামাজিক পড়ছি, রোমান্টিক পড়ছি, এবার একটুখানি থোড়া হাটকে টাইপের লেখা পড়বো। তো এবার কেমন লাগলো বলতে গেলে ওই বলতে হয় যে কোনো লেখা, কিছু কিছু লেখা আছে যেগুলো ভালো বা খারাপ দিয়ে বিচার করা যায় না, আপনাকে শুধু পড়তে হবে লেখাটা। এইটুকু বলতে পারি, উনি যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যে জিনিসটা যে বার্তাটা আমাদের কাছে দিতে চেয়েছেন, সেটাতে উনি পুরোপুরি সফল। এবার আমি আসছি আস্তে আস্তে। এবার যদি গল্পটা নিয়ে একটু কথা বলা যায়, তো শুরুতেই বলে রাখি যেটা আমার এই গল্পের অন্যতম সুন্দর দিক মনে হয়েছে। এই গল্পটা যেভাবে শুরু হয় সেখানে একটা প্রোলগ টাইপের রয়েছে, প্রোলগ বা মনোলগ, যেটা যেমন যে যেভাবে নেবে সেটা কিন্তু পড়বেন, সেটা অনেকে স্কিপ করে যেতে পারে, একটু বোরিং, কিন্তু পুরো উপন্যাসের পার্সপেক্টিভে সেটা গুরুত্বপূর্ণ। এরপরে প্রোলগ বা মনোলগ যেটা বললাম, সেটা শেষ হওয়ার পর গল্পটা না একদম ডিরেক্ট পয়েন্ট করে, ঠিক আছে? অন্যান্য গল্পের ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ গল্পের ক্ষেত্রে যে লেখক বা লেখিকা একটু সময় না, ব্যাকগ্রাউন্ড সেট করে, আপনার একটু হেলে দুলে বসি, তারপর আস্তে আস্তে ব্যাপারগুলো সিরিয়াস দিকে হয়, বা যে গল্পের যেমন মুড সেই টোনে চলে যায়। কিন্তু এইখানে একদম শুরু থেকে ডিরেক্ট পুরো এত ইন্টেন্স, এত গভীর, আপনার একটা স্ট্যান্ডা পড়েই আপনার মনে হতে পারে যে হ্যাঁ, এটা বিরাট কিছু আসতে চলেছে গল্পটার ক্ষেত্রে। বা আমি আর পাঁচটা যে লেখা পড়েছি, এই গল্পটা সেভাবে যাবে না, এটার কিন্তু ব্যাপার স্যাপার একটু অন্যরকম হবে। তারপরে একটু নড়ে চড়ে বসেন। তো শুরুর দিকে শ্রুতির জীবন দেখানো হয়, সে শ্রুতির পার্সপেক্টিভে পুরো উপন্যাসটা চলে। শ্রুতি, বনা, দেবরূপা, শ্রেয়সী, এরা চারজন হচ্ছে একটা হোস্টেলে থাকে, তারা হচ্ছে রুমমেট, একই রুমে চারজন। তো বনা হচ্ছে বোটানি, শ্রুতি হচ্ছে দর্শন, শ্রেয়সী হচ্ছে কেমিস্ট্রি, আর দেবরূপা হচ্ছে অঙ্কের স্টুডেন্ট। তারা চারজন চারটে ডিফারেন্ট কলেজে পড়ে। তো বনার দিকটা খুব বেশি নেই এখানে, মেনলি শ্রেয়সী, শ্রুতি আর দেবরূপা, এদের তিনজনের জীবন ঘিরে এই উপন্যাস চলতে থাকে। এবার একদম শুরুতে দেখানো যে শ্রুতির মা মারা গেছে তার ভাইকে জন্ম দিতে গিয়ে। শ্রুতির ভাই হচ্ছে মানসিক প্রতিবন্ধী, মেন্টালি রিটার্ডেড যেটাকে বলে। তো সে একই জিনিস বারবার উচ্চারণ করতে থাকে, সবসময় এরকম হেলে হেলে দুলে এরকমভাবেই বলেছে, আর সবসময় হাসতে থাকে, তার কোনো কান্না নেই, তার অন্য কোনো বোধ বুদ্ধি নেই। তো এভাবে শ্রুতি, আর তার বাবা হচ্ছে মা মারা যাওয়ার পর হঠাৎ করে বয়স্ক হয়ে গেছে শ্রুতির চোখে, আর অনেক রোগ জীবাণু তার বাবার শরীরে বাসা বেঁধেছে। তো মোটামুটি এই অবস্থায় শ্রুতির কাঁধে সংসারের দায়িত্ব। বাবা ইনকাম করে কিন্তু সেটা এনাফ না আর কি। তো এবার শ্রুতি ওই মুহূর্তে কলেজে চান্স পায়। তো সে মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকেও দারুণ রেজাল্ট করেছে, কিন্তু তারপরে তার কোনো এক তার কোচিংয়ের স্যারের কথা, কোনো কালে কোচিংয়ের স্যার কিছু একটা বলেছিল, সেইটাতে ইন্সপায়ার হয়ে সে
দর্শন মানে ফিলোসফিতে সে অ্যাডমিশন নেয় বেথুন কলেজে। তো সবাই তাকে বলে যে এত ভালো স্টুডেন্ট, তুই সায়েন্স নিচ্ছিস না কেন? কিন্তু তার কোথাও মনে হচ্ছিল যে না, আমি পড়লে ফিলোসফি নিয়েই পড়বো। তো এবার সে বাবা আর ভাইকে ছেড়ে কি করে কলকাতা যাবে? ভাইয়ের এই অবস্থা, ভাইকে দেখার কেউ নেই, এক আছে লতিকা পিসি পাড়ারই, আর অন্যদিকে বাবারও শরীর খারাপ। তো শ্রুতি যায়, শেষ পর্যন্ত তার বাবা তাকে বলে যে আমার এই অবস্থা, ভাইয়ের এই অবস্থা, তো তার জন্য কি তুই তোর জীবন নষ্ট করবি? তোরও তো একটা ভবিষ্যৎ আছে। তো শ্রুতি ইচ্ছা না থাকা সত্ত্বেও যায়। এবার সেখানে গিয়ে সে এই হোস্টেলে ওঠে। তো এখানে হোস্টেলে তারা তো এই যে যারা হোস্টেলার যাকে বলে, তারা তো এক ধরনের আবাসিক। তো আবাসিক টার্মটা এখানে একটা রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে, মানে তারা আবাসিক, কিন্তু এই যে আবাসিক যে তারা শুধুমাত্র সেই যে হোস্টেলার যেটা, সেই ব্যাপারটাকে না, আমাদের শরীরের যৌনতাও এক প্রকার আবাসিক। তো সেটা এইখানে এই আবাসিক টার্মটার মধ্যে দিয়ে পুরো গল্পে ফুটে উঠেছে। আর একটা জিনিস হচ্ছে দর্শন। তো তার যে সাবজেক্ট শ্রুতি, সেটা যে দর্শন সে পড়ছে, সেটা মানে সে পড়ছে, কিন্তু দর্শন যে ফিলোসফি, আমরা কি দর্শন বা আমরা কি ফিলোসফি আমাদের লাইফে মেনে চলি, সেটাও কিন্তু এই গল্পে একটা দিক। মানে দর্শন শুধুমাত্র এখানে একটা বিষয় নয়, এটা আমাদের লাইফ। মানে এই শ্রুতির সাবজেক্টও দর্শন, শ্রুতির যে জীবনের যে পার্সপেক্টিভ বা জীবনের যে দর্শন, সেই ব্যাপারটাও কিন্তু এই গল্পে ফুটেছে। তো আমার এই দুটো জিনিস ভালো লেগেছে, যে আবাসিক টার্মটা আর দর্শন টার্মটা, এটা খুব সুন্দর করে, খুব বুদ্ধিমত্তার সাথে প্রয়োগ হয়েছে এই গল্পের ক্ষেত্রে। এবার আমি চট করে গল্পটা একটু ছোট্ট করে বলে দিই, ছোট করেই বলবো, কারণ এখানে গল্প হিসাবে অনেক কিছু রয়েছে, তো বেশি কিছু বলা যাবে না, তাহলে স্পয়লার হয়ে যাবে। আর আমি চাই এই বইটা সবাই পড়ুন, মানে ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা তো অবশ্যই, ছেলেরাও পড়বেন, কারণ শেখার মতো বই আর কি। তো যেটা বললাম, চারজন বন্ধু, এবার তারা যায় ওখানে। এবার শ্রুতির শ্রেয়সীর প্রতি একটা সফট কর্নার জন্মায়। তা শ্রেয়সী খুব ভালো করে ওর সাথে কথা বলে, মানে শ্রুতির প্রথম বন্ধু, তার চেনা পরিসরের বাইরে, মানে সে একটা কলকাতায় আছে, ওরকম একটা জায়গা আগে কখনো যায়নি, তো সেখানে শ্রেয়সী হচ্ছে তার প্রথম বন্ধু। তো এবার বেস্ট ফ্রেন্ড টাইপের হয়ে যায়। বা শ্রুতির এই মানে এতকালের জীবনে সেরমভাবে সে কাউকে কখনো মনে ধরেনি, সেভাবে তার কোনো বন্ধু ছিল না, সেখানে শ্রেয়সীর সাথে তার কথা বলে খুব কাছের মনে হয় নিজেকে। তো এতটা অব্দি ঠিক আছে, এখানে এতটা অব্দি কোনো মানে কি বলবো, মানে বিতর্কিত ব্যাপার নেই, বা আপনার মনে হবে ঠিক আছে, একটা মেয়ের সাথে তো বন্ধু হতেই পারে। তো এইবার তার আস্তে আস্তে অভিমান জন্মাতে থাকে যখন শ্রেয়সী দেবরূপার সাথে আরো বেশি ক্লোজ হয়ে যায়। এবার দেবরূপাকে, এইখানে দেবরূপা হচ্ছে হাইলাইটেড ক্যারেক্টার পুরো উপন্যাসের পার্সপেক্টিভে। তার হচ্ছে বয়েস কাট চুল, সে ছেলেদের মতো জামা পরে, সে মিনি স্কার্ট পরে থাকে, মানে তার হাবভাব অনেকটা বয়স, এই টার্মটা এখানে রয়েছে, তারটা পুরো একটু ছেলে ছেলে হাবভাব। সেইখানে শ্রেয়সীর সাথে তার খুব সুন্দর সম্পর্ক, মানে শ্রেয়সীর সাথে শ্রুতিরও ভালো সম্পর্ক, দেবরূপারও ভালো সম্পর্ক। কিন্তু ব্যাপারটা এমন কালে, মানে এমন জায়গায় গড়া যে এখানে শ্রুতির খুব হিংসে হতে থাকে যে দেবরূপা কেন বেশি কাছের শ্রেয়সী। আর শ্রেয়সী যত দেবরূপার ক্লোজ হতে থাকে, তত শ্রুতির সাথে তার একটা দূরত্ব বাড়তে থাকে বলবো না, তবে শ্রুতির মনে হয়েছিল যে হ্যাঁ, আমাদের দূরত্ব বেড়ে গেছে, আমাদের দুজনের মধ্যে যে কানেকশনটা ছিল সেটা কমে গেছে, আমাদের মধ্যে কথা কমে গেছে। মানে এমন একটা সময় হয়েছে যেখানে শ্রুতি চাইলেও শ্রেয়সীর সাথে কথা বলতে পারছে না, বা শ্রেয়সী ওর সাথে কথা বলছে না। শ্রেয়সী বিন্দাস, মানে কেউ কথা বললে বললো, না বললে না বললো, তারও তো কে তাকে নিয়ে কি ভাবছে অত যায় আসে না। সে মানে শ্রুতি যে তাকে নিয়ে এত ইন্টেন্স লেভেলের ভাবছে যে হ্যাঁ, ওকে ছাড়া আমি এইখানে এই কলকাতায়, ও আমার প্রথম বন্ধু, আর কাউকে আমি ভাববো না, ওর সাথে আমার একটা আলাদাই সম্পর্ক, সেই ব্যাপারে শ্রেয়সী নেই। কিন্তু উল্টো দিকে দেবরূপার সাথে শ্রেয়সী মনে হচ্ছে যে এটা আলাদাই কানেকশন তৈরি হয়ে গেছে। তো এইখান থেকে আস্তে আস্তে গল্পটা গড়ে, মানে একটা গল্প আন্ডারলাইন ভাবে এই ব্যাপারটা আসে। এইবার মানে পরিষ্কার বলে দিলাম, এখানে একটা এই যৌনতার ব্যাপার রয়েছে, কিন্তু এই গল্পে কোথাও সে লেভেলে মানে একদম রাগঢাকহীন যৌনতা নেই। মানে
সিন যেটাকে বলে নেই, তবে পুরো গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত যৌনতার ভাবটা রয়েছে। মানে আপনাকে গল্প পড়তে পড়তে বুঝিয়ে দেবে যে একটা কিছু একটা রয়েছে, কিন্তু কোথাও সেই রকম সিন রাখা হয়নি, খুব কম জায়গায়, মানে গুটি কয়েক জায়গায় যেটা গল্পের প্রয়োজনে মানে একান্তই লাগবে সেইখানেই রাখা হয়েছে। আর সেটা এমন না যে খুব গা ঘিনঘিন করবে, একদমই না, একদম খুব পিওর, খুব সুন্দর, যেটুকু দরকার সেটুকু রাখা হয়েছে, পড়তে ভালো লাগবে। তবে এছাড়াও পুরো ব্যাপারটা মানে এই গল্পে যত কটা সাব প্লট আছে, সাব ইভেন্ট আছে, প্রতিটা ইভেন্টের আড়ালে কিন্তু সমকামিতা আর যৌনতা রয়েছে। সেটাকে দেখানো হয়নি, কিন্তু সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু অন্যতম সার্থকতা। এবার এই এমন একটা কনসেপ্ট, এই কনসেপ্টের শুরুটা খুব খুব ইম্পর্টেন্ট হওয়া উচিত ছিল, যে আমরা ঢুকে যাব, সাধারণ মানুষ তো সবাই তো সমকামী হবে না, সবাই সমকামী ব্যাপারটাকে মেনেও নেবে না। একজন শুরু থেকে মানে তার জীবনের একদম প্রথম থেকে সমকামী ব্যাপারটার বিরোধিতা করে আসছে, তো সে এই গল্পটা পড়বে, সে এখান থেকে কী পাবে? কিছুতে এক্সপেক্ট করবে, তো তাকে কি করে বোঝানো হবে? তো সেই জায়গাটাও খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। এই গল্পটা শুরু থেকে ব্যাপারগুলো খুব নর্মালি করে, নর্মালি কিন্তু টু দ্য পয়েন্টে করে। মানে আপনাকে কোনো জায়গায় মানে আপনি ব্যাপারটা আড়ালে যায় না যে হ্যাঁ যে না এটা একটা নর্মাল গল্প চলছে, এখানে ওইসব কোনো ব্যাপার নেই। সবসময় ওই ব্যাপারটা থাকে, সবসময় আপনাকে থাড়ে বহরে বুঝিয়ে দেওয়া হবে যে হ্যাঁ এইটা কিন্তু এরকম একটা মেয়ের সাথে মেয়ের ব্যাপার রয়েছে। এটা প্রথমে আন্ডারলাইন না, তারপর ব্যাপারটা আস্তে আস্তে ডিরেক্ট আসে। তবে সেই যে এস্টাবলিশমেন্ট, একদম শুরুতে যেটা বলেছিলাম, তিনি যেটা এস্টাবলিশ করতে চেয়েছেন বা প্লটটা যেভাবে সাজিয়েছেন শুরু থেকে, মানে মেইন জায়গায় আসার আগে পর্যন্ত, যেখানে পাঠককে বা পাঠিকাকে সময় দিয়েছেন যে হ্যাঁ তোমরা এই ব্যাপারটার সাথে ইউজ টু হয়ে নাও, আমি কিন্তু এইটা নিয়েই কথা বলবো, সেই জায়গাটা দারুণ। মানে যে কেউ আপনার কোথাও গিয়ে মানে ওই যে বললাম গা ঘিনঘিন ব্যাপার আসবে না, বা কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি মন থেকে এই ব্যাপারটা অ্যাকসেপ্ট না করে, তারও পড়তে ভালো লাগবে। মানে তার এমন কিছু মনে হবে না যে এই আমি কি পড়ছি, সব ভুলভাল জিনিসপত্র, না, তাকে বুঝিয়ে ছেড়েছে হ্যাঁ আমি এইটার চেষ্টা করেছি বলতে, আপনাকে এইটা মানতে হবে। আপনি সে আপনার পার্সোনাল জীবনে আপনি কি ফিলোসফিতে বিশ্বাসী আমি জানি না, কিন্তু আমি যতক্ষণ আপনাকে গল্পটা পড়াবো আপনি সেই গল্পের মধ্যে থাকবেন, আপনার পার্সোনাল জীবনটাকে ওইটা দিয়ে বিচার করতে পারবেন না। এটা কিন্তু তিলোত্তমা মজুমদার এখানে করে দেখিয়েছেন একদম শুরু থেকে, এটা দারুণ দিয়েছে। এই যে প্রথমে যে এই যে যৌনতার কনসেপ্ট, বা আমি যে মেয়ে, সে আমি মেয়ে হয়ে ছেলের প্রতি ভালোবাসা আসবে স্বাভাবিক, কিন্তু আমি মেয়ে হয়ে একটা মেয়ের প্রতি কি করে আকৃষ্ট হতে পারি, সেটা কখন থেকে হয়? সেটা হয় বয়ঃসন্ধিকাল থেকে। তো বয়ঃসন্ধিকালটা কি লেভেলের চেয়ে ইম্পর্টেন্ট, সেটা শ্রুতি এই মানে তারা যে কলেজে হোস্টেলে গেছে সেটা তো তাদের বয়ঃসন্ধিকাল। তো সেখান থেকে শ্রুতি নিজে টের পেয়েছে, তার আশেপাশের মানুষজনকে দেখে টের পেয়েছে, আশেপাশের মানুষজন মানে সে হুঁশিয়ার দেখবে, সেটা আস্তে আস্তে আসি, তাদের আলাদাই ব্যাপার। এছাড়াও তার যে ভাই, তার ভাইও তো বড় হচ্ছে, তার ভাইও এককালে মানে এই গল্পে একটা সময় বয়ঃসন্ধিকালে পৌঁছেছে। তো তার ভাইও যে মানে বয়ঃসন্ধিটা তার শরীরে, ভাইয়ের শরীরে এসছে, সেটাও কিন্তু শ্রুতি টের পেয়েছে। তো মেইন যে চেঞ্জ, যৌনতার কনসেপ্ট বা সেক্সের কনসেপ্ট বা সেক্স এডুকেশন যেটা, সেইটা যেখান থেকে করা দরকার বয়ঃসন্ধিকাল থেকে, সেটা যে করা হয় না, তার জন্য আমাদের কি কি ভুল ধারণার অধিকারী আমরা, বা কি কি ভুল ধারণা জমে যায় মনে, সেইটা মানে সেই পার্সপেক্টিভে আমরা পুরো জীবনটাকে দেখতে থাকি, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। মানে একদিকে ভীষণ এডুকেশনাল, আবার একদিকে এই যে সমকামী ব্যাপারটা, সেটা যে একটা মানুষের সহজাত প্রবৃত্তি বা মানুষের খুবই আপন একটা জিনিস, এটা কেউ, এটা এক প্রকার অসুখ কেউ বলবে না, এটা খুবই ন্যাচারাল একটা ইনস্টিংক্ট যাকে বলবো, ন্যাচারাল একটা ব্যাপার, এটা অসুখ না, সামাজিক ব্যাধি না, সেইটাও কিন্তু এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই গল্পে আরও একটা জিনিস রয়েছে, যেটা স্বাভাবিক কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক সেই ব্যাপারটাকে অ্যাড্রেস করেছে। তার জন্য দুটো ট্রোপ ইউজ করা হয়েছে। এক হচ্ছে অলু, অলু মানে অলোক, যে হচ্ছে শ্রুতির ভাই, যে বললাম মেন্টালি রিটার্ডেড, মানসিক প্রতিবন্ধী। আরেকজন হচ্ছে দেবাংশু, দেবাংশু হচ্ছে দেবরূপার ভাই। তো অলু মানসিক প্রতিবন্ধী, সেইটা তার ক্ষেত্রে স্বাভাবিক। মানে শ্রুতি এভাবে ভাবছে যে আমরা ছোট থেকে যেভাবে মানুষকে দেখে আসছি, সেই জন্য আমার মনে হচ্ছে আমাদের চারপাশটা স্বাভাবিক, কিন্তু সেই চোখে দেখলে অলু আমাদের কাছে অস্বাভাবিক। কিন্তু যদি অলুর চোখে দেখি, তাহলে অলু তো নিজে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু বাকি সবাইকে অস্বাভাবিক মনে হচ্ছে। তো
এই যে পার্সপেক্টিভ, মানে একজন মানসিক প্রতিবন্ধীর জন্য সে নিজে ঠিক আছে, তার কাছে বাকি সবাই অস্বাভাবিক হতেই পারে। আবার একজন স্বাভাবিক মানুষের জন্য সেই ছেলেটা অস্বাভাবিক, কিন্তু আমরা স্বাভাবিক। তো এটা খুব সুন্দর। আর একটা রয়েছে যেটা বললাম, দেবাংশু, দেবরূপার ভাই। দেবাংশু হচ্ছে একটু মেয়েলি গোছের, সে ছেলে হয়ে মেয়ে গোছের। এদিকে দিদি মানে দেবরূপা, সে হচ্ছে মেয়ে হয়ে একটু ছেলে গোছের, মানে তার মধ্যে একটু বয়স ভাব রয়েছে, যেটা শুরুতে বলেছিলাম। তো তাদের ফ্যামিলিটা এইরকম ভাবেই আছে। আর দেবরূপার একটা দাদা রয়েছে দেবমাল্য, সে সুপুরুষ, মানে সে স্বাভাবিক। তো এই দেবাংশু নিয়ে পরে একটা টুইস্ট আছে, সেটা বলবো না আমি, কিন্তু এই ব্যাপারটা খুব সুন্দর। মানে এই যে ট্রোপ দুটো ইউজ করা হচ্ছে, সে স্বাভাবিক অস্বাভাবিকের বেড়াজাল কাটিয়ে আমরা দুই পক্ষকেই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কারণ কেউ এখানে অস্বাভাবিক না, সবাই সবার পার্সপেক্টিভে স্বাভাবিক, কিন্তু আমার চোখে সেটা অস্বাভাবিক। তাদেরও জীবন আছে, তাদেরকে সেভাবেই মানে যতটুকু ভালোভাবে ট্রিট করা যায় আমরা করবো। যে তারা এরকম আমাদের থেকে একটু আলাদা বলে তাদের আমরা হেয় করব বা তাদের নিয়ে মজা করব, সেটা না, সেটা কখনোই উচিত না। সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। যেমন দেবাংশুর ক্ষেত্রে, দেবাংশুর ছোটবেলার ওভাবে দেখানো হচ্ছে, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে, এমনকি দেবরূপা নিজে তার ভাইকে মেয়ে সাজাতো, ঝুঁটি বাঁধতো, মেয়েদের স্কার্ট পরাতো। তো সেই ব্যাপারটা উচিত না, সেটাও কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এবার এই গল্পের যে সমকামিতার কনসেপ্ট যাদের থ্রুতে আসে তারা হচ্ছে শ্রেয়সী আর দেবরূপা, সেটা নিয়ে একটু বলা যাক, কারণ এটাই মুখ্য দিক। এইটার থ্রুতে পুরো গল্পটা ঘুরতে থাকে। মানে ব্যাকগ্রাউন্ড সেট করে দিয়েছিলেন তিলোত্তমা মজুমদার, তারপর আস্তে আস্তে এই ব্যাপারটায় আসে। তো এই ব্যাপারটা যতক্ষণে আসে ততক্ষণ আপনি বুঝতে পেরেছেন যে গল্পটা এই নিয়েই যাবে। মানে এখানে একটা কিছু একটা ব্যাপার আছে, এতক্ষণ আন্ডারলাইনে ছিল, এইবার ওপরে উঠে আসে। তো শ্রেয়সীর একটা বয়ফ্রেন্ড হয় শুভ্র নীল বলে। তো সেটা টাইম পাসের বয়ফ্রেন্ড, শ্রেয়সীর ওকে ভালো লাগে, শুভ্র নীলের ওকে ভালো লাগে, এরকম। কিন্তু যখন সে বয়ফ্রেন্ডটা হয় তখন দেবরূপার ভীষণ ইচ্ছা। দেবরূপা তখন ওকে একদম মানে থ্রেট দেয় রীতিমতো, যে মানে শাসন করে আর কি, যে তুই এখানে পড়াশোনা করতে এসছিস নাকি এই করতে এসছিস। শ্রেয়সী বলে পড়াশোনা করছি, আর মানে এটা তো খুব সিরিয়াস কিছু না, ওর আমাকে ভালো লাগে, আমার ওকে ভালো লাগে। বলছে না, তুই আমি ছাড়া আর কারোর সাথে মিশবি না, একদম ডিরেক্ট বলে দেয়। শ্রেয়সী তখন মনে মনে ভাবে যে কেন। এবার ও যখন মনে মনে ভাবছে, ও আড়ালে জানে যে এরকম একটা ব্যাপার রয়েছে দেবরূপার, যে ও একটু বয়স ভাব রয়েছে, কিন্তু তোর মধ্যে আরও একটা জিনিস রয়েছে। আর শ্রেয়সী সেটাকে কখনো মানে অদেখা বা ইগনোর করেনি, বা বরঞ্চ আড়ালে সেটাকে একটু হলেও পাত্তা দিত আর কি। সেটাকে মানে সে প্রোটেস্ট করেনি বা সে সেটাকে দূরে সরেনি। তো সেও কোথাও গিয়ে হয়তো চাইতো। এবার সেই যে চাওয়ার ব্যাপারটা বা সেই যে ভাবটা, সেটাকে তার বুঝতে একটু টাইম লেগেছে, কিন্তু তারপর আস্তে আস্তে যত এগোতে থাকে তখন দুজনেরই মনে হয় যে তাদের দুজনের প্রতি দুজনের নর্মাল বন্ধুত্বের সম্পর্কের বাইরেও একটা অন্য ধরনের সম্পর্ক রয়েছে বা অন্য ধরনের বন্ধন রয়েছে, যেটা তারা কিন্তু এনজয় করে। তো এইখানে তারা মানে নিজের সত্তাকে অন্যভাবে চিনতে পারে, কিন্তু সেই ব্যাপারটা শ্রুতিও জানতো। আর আরেকটা যে রুমমেট বনাও জানতো। শ্রুতি সেটাকে মানে তার বিশ্বাস করতে অসুবিধা হতো যে এরকমও হতে পারে। সে একটা এমন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে যে এইসব তার কাছে খুবই নতুন আর কি, মানে তার ভাবতেও কষ্ট যে এরকম হতে পারে। তো শ্রুতি অনেকটা ওই আমাদের পাঠক যারা আর কি বিশ্বাস করতে কষ্ট যে এরকমও হতে পারে, তো সেই কনসেপ্টটাকে সেখানে শ্রুতির মনোভাবের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা ভালো। শ্রুতি জানতো। এবার শ্রুতিকে অনেকে অনেকভাবে জিজ্ঞেস করেছে যে তুমি যে রুমে থাকো দেখতে পাও ওদের দুজনের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু? বলছে না, অস্বাভাবিক কেন থাকবে, ওরা একে অপরের গায়ে পা তুলে থাকে, একে অপরের সাথে লেগে থাকে, ঠিক আছে, কিন্তু ওরা খুব ভালো বন্ধু। তো শ্রুতি সবসময় নিজেকে এইভাবেই বিশ্বাস করিয়েছে যে হ্যাঁ, ওরা সত্যিই খুব সুন্দর বন্ধু। কিন্তু ওই যে আরেকজন আছে বনা, সে প্রথম ওই রুমে মানে একটা অশোভন সূচক দৃশ্য দেখতে পায়, সেটা আপনারা বুঝে নিন। তো সে ওই দৃশ্য দেখে প্রথম গিয়ে হোস্টেল যে সুপার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হোস্টেল, ওটা হোস্টেল সুপারের কাছে গিয়ে কমপ্লেন করে। তো প্রথমে অন্য কেউ তেমন পাত্তা দেয়নি, কিন্তু আস্তে আস্তে খবরটা পুরো হোস্টেলে ছড়িয়ে যায়। অনেকে শ্রুতি ঘরে না থাকলে, মানে শ্রেয়সী আর দেবরূপা যখনই একসাথে থাকে অনেকে আড়াল থেকে দেখে। তারা যখন ঘরে একা থাকে তারা দরজায় কান পেতে রাখে যে কী হচ্ছে ভেতরে। এমনকি একটা সময় হচ্ছে দেবরূপার হাত ভেঙে গেছিলো, তো সেখানে এবার হাত
মানে ওই অবস্থায় স্নান করবে, হাত নড়াচড়া, তো তখন শ্রুতি এই শ্রেয়সী ওকে বাথরুমে গিয়ে ওর সব কাজ করে দিত আর কি, মানে ওকে জামা কাপড় খুলিয়ে স্নান টান করিয়ে তো করতো। এবার সেটা ভেতরে কি হতো সে তো ভেতরেই জানে, কিন্তু হোস্টেলে এরকম খবর উঠে গেছে যে তারা শুধুমাত্র স্নান, মানে শ্রেয়সী শুধুমাত্র দেবরূপাকে স্নান করাতো না, ওখানে আরো অনেক কিছু হতো। তো এবার বনা অনেকবার শ্রুতিকে ব্যাপারটা জিজ্ঞেস করেছে যে তুমি এরকম দেখেও না দেখার ভান করে থাকো কেন, এটা তো আমাদের জানানো উচিত উপরের মহলকে। বলছে না, তুমি রটনাতে বিশ্বাস করো না, আমি নিজের চোখে কিছু দেখিনি, তো আমার মনে হয়েছে ওরা সত্যি খুব ভালো বন্ধু। শ্রুতি সবসময় নিজেকে কোথাও জোর করে বিশ্বাস করতে যে ওরা সত্যিই ভালো বন্ধু, এর বাইরে কিছু না। কিন্তু তারপর গল্পের টুইস্ট আসে, তারপর শ্রুতির চোখেও একটা দৃশ্য পড়ে একদিন। তো তারপর শ্রুতি পুরো মানে অন্যভাবে ভেঙে পড়ে। এমনি ও একটু অভিমান ছিল বা অনেকটা ভেঙে পড়েছিল যে তার যে এই যে শ্রেয়সীর প্রতি যে তার একটা মনোভাব, সেটা সম্পূর্ণ ভেঙে গেছিল আর কি। তো শ্রেয়সীর সাথে তার কথা হতো না বললেই চলে, সে নিজের মতো করে থাকতো। তার এদিকে ভাইয়ের এই অবস্থা, বাবার ওই অবস্থা, তো মাঝে মাঝে বাড়ি যেত আর পড়াশোনা, সে খুব বই পোকা ছিল। দর্শন যা তার যে সাবজেক্ট, সে লাইব্রেরি যেত ইচ্ছে ইচ্ছে করে, মানে ঘরের বাইরে বেশি থাকতো, তো সেখানে সময় কাটাতো। যেন শ্রেয়সীর সাথে, মানে ঘরে একা থাকলেই তার শ্রেয়সীর সাথে কথা বলতে ইচ্ছে হতো, তো সেই ব্যাপারটা যেন না আসে, কারণ শ্রেয়সী ততদিনে পুরোপুরি দেবরূপার সাথে আর কি মিশে গেছে আর কি, তো তাদের এখন আলাদাই সম্পর্ক। এমনকি দেবরূপারও একটা বয়ফ্রেন্ড হয় অভ্রাংশু বলে, তো দেবরূপা জাস্ট দেখতে চেয়েছিল যে শ্রেয়সীর প্রতি তার যে ফিলিংস, অভ্রাংশুর প্রতিও কি তার সেই ফিলিংস। তখন দেবরূপা আবিষ্কার করে যে না, শ্রেয়সীর প্রতি তার অন্যই ধরনের ফিলিংস, যেটা ওই ছেলেটার প্রতি তার আসে না। ছেলেটা খুবই ভালো ছিল, সে ছেলেটাই একমাত্র পুরো ভেঙে পড়ে আর কি। তো সেটা নিয়ে একটু ছোট্ট ব্যাপার রয়েছে, তো সেটা আর বলছি না। কিন্তু তারা দুজনেই কোথাও আবিষ্কার করে তাদের দুজনের প্রতি দুজনের ফিলিংস অন্যরকম, যেটা তাদের দুজনের বয়ফ্রেন্ডের প্রতি নেই। তো তারপর ছেলে দুটো থাকে না, খুব স্বাভাবিক, ছেলে দুটো হয়তো জানতেও পারে না। কিন্তু দেবরূপা এখানে খুব ডিরেক্ট, মানে সে যেটা ভাবে, যেটা বিশ্বাস করে, সেটা খুব মানে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে, বা একদম ডিরেক্টলি শ্রেয়সীকে পয়েন্ট করে যে আমি এটা চাইছি, আমি কিন্তু এইভাবে ভাবছি। শ্রেয়সী প্রথম প্রথম একটু দোনো মনো মনোভাবে ছিল যে হ্যাঁ এটা কি সত্যি, এটা আমার সাথে যেটা হচ্ছে স্বপ্ন না তো, আমি কি সত্যি এইরকম, আমি কি সত্যি একটা মেয়েকে কামনা করি। তো সেটা কিন্তু শ্রেয়সী আস্তে আস্তে বুঝতে পারে, যেটা দেবরূপা ছোট থেকেই বুঝতে পেরেছিল, কিন্তু ওই পর্যায়ে শ্রেয়সীকে পেয়ে তার একেবারে মানে একটা পার্মানেন্ট ফিলিং জন্মালো যে হ্যাঁ আমি এরকম। কিন্তু শ্রেয়সী ওই মুহূর্তেই, তার উপলব্ধি ওই মুহূর্তেই সে বুঝতে পারলো যে না, সে তার ছেলের প্রতি তেমন ফিলিংস হয় না, সে মানে মেয়ের প্রতি তার ফিলিংস অন্যরকম আর কি। তো এই এদের মধ্যে দিয়ে ব্যাপারগুলো আসে, এদের মধ্যে দিয়েই শেষ হয়। এইবার গল্পের একদম 60% 70% কি একটা টুইস্ট আসে, সেখানে যে বললাম যে শ্রুতি একটা দৃশ্য দেখে ফেলে, তারপরে একটা টুইস্ট আসে। তো সেই টুইস্টের পরে পুরো হোস্টেলে একদম মানে যাচ্ছে তাই এটা হাল হয়। তো এরপর ওদের কি হয়, তারা কে, মানে তাদের সম্পর্কগুলোর কি হয়, কে কোথায় চলে যায়, সেটা আমি বলছি না, অবশ্যই পড়ে দেখবেন। তবে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যে এই যে টুইস্টটা হলো, তারপর না গল্পটা একটা সুন্দর ফ্লোতে এগোচ্ছিল, মানে খুব বেশি ফাস্ট না, খুব বেশি স্লো না, বোর লাগবে না কোথাও, বোর অবশ্য না, মানে এমনই কনসেপ্ট, বোর লাগার কোনো জায়গা নেই। তো ভালো এগোচ্ছিল, কিন্তু ওই যে টুইস্টার পর গল্পটা হঠাৎ করে এখান থেকে এখানে এসে পড়ে ডিপ করে একটা। এবার ওর পরে একটা পথ শিশুদের নিয়ে একটা অর্গানাইজেশন আছে, এনজিও, যেখানে শ্রুতি কাজ করে, মানে দেখা অনেক কয়েকটা বছর জাম করা হয়, যেখানে শ্রুতি তখন কাজ করে হোপ বলে। তো সেখানে শ্রুতি নিজের খরচ চালানোর জন্য, ঘর বাড়ির খরচ চালানোর জন্য ওখানে ঢোকে আর কি। তো এবার আপনি বলতে পারেন যে তাহলে যে কলেজে বিষয় হচ্ছিল, তারপরে সে কোনো চাকরি পেল না, তো সেটা বলছিলাম, সেটা কি হয় বললে বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, চাকরি পায়নি, সে ওই হোপেই ঢোকে, খুবই কম টাকার বিনিময়ে। সেখানে পথ শিশুদের মানে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা, সেইখানেও একটা যে তারা যে তাদের মধ্যে যে যৌনতার কনসেপ্ট, তারা যে একে অপরকে কি লেভেলের গালাগালি দেয়, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে তারা যে বস্তির ছেলে মেয়ে, বস্তিতে কিভাবে মানে এই জনন বা সেক্স এই জিনিসটা কি চোখে দেখা হয়, তাদের মধ্যে সেক্স এডুকেশনের কনসেপ্ট, কন্ডোমের কনসেপ্ট, এইগুলো কিভাবে দেখা, এইগুলো সব রয়েছে ওখানটা। সেগুলো ঠিক আছে, কিন্তু
ব্যাপারটা যে নোটে যাচ্ছিল, সুন্দর একটা কলেজ, সেখানে এই জিনিসটা আলাদা করে রাখার কি মানে আমি ঠিক বুঝলাম না। কিন্তু মানে উপন্যাসটার কিছু কিছু দিকে এডুকেশনাল, সেই পারপাসে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে না গল্পের মুডটাই চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ খুব সুন্দর হচ্ছিল, হঠাৎ করে গল্পটা এখান থেকে এখানে ডিপ করে, ওই জায়গাটা পড়তে খারাপ লাগছে না, মানে ঠিকঠাক, মানে খুবই অ্যাড্রেসিং একটা জায়গা, কিন্তু মানে মুডটা একটু হলেও চেঞ্জ হয়। এই যে সমকামী ব্যাপারটা বা যেই ব্যাপার দিয়ে পুরো গল্পটা চলছিল, সেই ব্যাপারটা কিছুক্ষণের জন্য হাওয়া হয়ে যায়, একদম মানে গল্প থেকে চলে যায়। তখন অন্যভাবে, তখন পথ শিশুদের কি করে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়, তাদের কি করে এডুকেশন দেওয়া যায়, তাদের কি করে মানে মানুষ হতে শেখানো যায়, তাদের মধ্যে যে নেশা, কেউ ডেনরাইটের নেশা করে, কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, সেই ব্যাপারটা তাদের জীবন থেকে কি করে সরানো যায়, তাদেরকে মানে মানুষ করে তোলা যায় কী করে, সেই জিনিসগুলো এসে পড়ে। এটা ঠিক আছে, কিন্তু এই যে সমকামী ব্যাপারটা, যেটা নিয়ে পুরো ব্যাপারটা মানে পুরো উপন্যাসটা শুরু হয়, সেটা অনেকক্ষণের জন্য গল্প থেকে গায়েব থাকে। তো সেটা আবার আসে একদম শেষের দিকে। আমি আর বলছি না, শেষের দিকে আবার একটা টুইস্ট হয়, কিন্তু শেষের দিকে গল্পটা মানে হয়তো তিলোত্তমা মজুমদার চাইছিলেন যে আমি যে ব্যাপারটা দিয়ে শুরু করেছিলাম সেই ব্যাপারটা দিয়ে শেষ করবো, সেটাই এক্সপেক্টেড। কিন্তু ওই মাঝখানের যে ব্যাপারটা আমি ঠিক মানে ইন্ডিভিজুয়াল হিসাবে ঠিক আছে, কিন্তু এই গল্পের স্রোতের ক্ষেত্রে যায় না। কিন্তু শেষের দিকে যেভাবে গল্পটা শেষ হয়, একদম পারফেক্ট। এবার গল্পটা যখন শেষের দিকে এলো, তো শেষের দিকে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত একটা ব্যাপার কিন্তু আপনাদের মানে আপনি টেরই পাবেন না, সেটা হচ্ছে এতক্ষণ ধরে যা যা হলো, যা জিনিস হলো, সবকটাই শ্রুতির জীবনের পার্সপেক্টিভে বা শ্রুতির পার্সপেক্টিভ থেকে দেখা। এই যে সে ওসিয়ান দেবরূপার সম্পর্কটা, সেটাও শ্রুতির পার্সপেক্টিভ থেকে দেখা। কিন্তু শ্রুতি এই ব্যাপারটাকে নিয়ে কিভাবে, বা শ্রুতির মনের মধ্যে কি আলোড়ন ফেললো, বা শ্রুতি আদতে নিজে স্ট্রেট নাকি শ্রুতির মধ্যেও সেই ব্যাপারটা রয়েছে, এইটা আপনি একদম মানে গল্পের একদম শেষে এসে আপনি সেটা বুঝতে পারবেন যে শ্রুতি আসলে কি, সে এই ব্যাপারটাকে কিভাবে দেখে, বা সে আসলে নিজেকে কিভাবে আবিষ্কার করলো। তো এটা মানে আপনি বুঝতেই পারবেন না। আমার হঠাৎ করে মনে হলো হ্যাঁ তাই তো, মানে পুরো গল্পটাতে আমি এই জিনিসটা জানতে পারলাম না যে শ্রুতির ওই যে ওখানে এসে তার যে প্রথম যে বললাম যে একটা অমন ব্যাকগ্রাউন্ড থেকে এসে সে তার চোখের সামনে এসব দেখছে, তাই মানতেই পারছে না যে এগুলো হতে পারে, একটা মেয়ের সাথে একটা মেয়ের এরকম সম্পর্ক হতে পারে, সে মানতেই পারলো না। কিন্তু যখন সে আবিষ্কার করলো যে হ্যাঁ হতে পারে, কিন্তু সেই জিনিসটা তো তার মনের মধ্যে একটা প্রভাব পেলো, তো সেই প্রভাবে সে কতটা প্রভাবিত হলো সেটা একদম শেষে গিয়ে বোঝা যায়। শেষটা খুব সুন্দর, মানে এই যে গল্পের পুরো কনসেপ্ট ওভারঅল সেটার সাথে খুব মানানসই, আর সেটা খুব দরকারও ছিল। মানে শেষটা পড়ে সত্যিই মানে আপনি একটু ইমোশনালও হবেন, আর আপনি মনে ভাববেন যে হ্যাঁ সত্যিই তো, এটা তো এতক্ষণ ভেবে দেখা উচিত ছিল, এটা তো আমরা ভাবিনি। তো শেষটা সত্যিই সুন্দর, মানে দারুণ লেগেছে শেষটা, দরকার ছিল। বিশেষ করে ওই বললাম যে টুইস্টার পর গল্পটা এমনভাবে ডিপ খায় বা এমন এমন জিনিসপত্র আসে, সেগুলো দরকারই হলেও এই গল্পের পুরো স্রোতের সাথে কোথাও গিয়ে একটুখানি বেমানান লাগে। কিন্তু তারপর আবার একদম শেষের দিকে গল্পটা নিজের ফ্লো পায়, গল্পের যে মেইন যে কনসেপ্ট সেটাতে গল্পটা ফিরে আসে, আর শেষটা সত্যিই খুব সুন্দর। তো এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট, ভীষণ টাচি, খুবই এডুকেশনাল। তো অবশ্যই পড়ে দেখবেন। যেটা আবারও বলছি, এই গল্পের কোনো ভালো খারাপ হয় না, এটা মানে এই গল্পটা নিজে একটা ফিলিং আর কি, অনুভবের গল্প। যতটা না সামাজিক, তার থেকে অনেক অনেক বেশি গল্পটা মানসিক, মানে যেখানে আর কি মেইন চেঞ্জটা হয়। এই যে অলুর কথা বললাম, সে মানসিক প্রতিবন্ধী, বা দেবাংশু যে নিজের ছেলেও তার মনের মধ্যে একটা মেয়েকে ধারণ করে, বা এই যে দেবরূপা, সে একটু বয়স ছেলে ছেলে ভাব আছে, কিন্তু তার যে এটা মেয়ের প্রতি যে তার আকর্ষণ বা তার মেয়েকে ভালোবাসা, সেটাও তো একটা এক প্রকার মানসিক। তো এখানে সামাজিক যে মাধ্যমে তাদের কি জায়গা, বা একটা সমাজ তাদেরকে কি চোখে দেখে, এইটাও যেমন দেখানো হয়েছে, তার সাথে এইটাও দেখানো হয়েছে যে তাদের যে বয়ঃসন্ধিকালের পর মানে যেই সময় থেকে একটা মেয়ে বা একটা ছেলের শরীরে চেঞ্জ হয়, অবশ্যই মনেও চেঞ্জ হয়, সেই সময়টা তারা কিভাবে অতিক্রম করে, বা সেই সময় থেকে তাদের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলাতে থাকে, সেই জিনিসটাও কিন্তু খুব খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কারণ ওই বয়ঃসন্ধিকালের পর থেকেই কিন্তু মানুষের শরীর নিয়ে, যৌনতা নিয়ে বা সমাজ নিয়ে ধারণা কিন্তু মানে আমূল বদলে যায়। তারা নিজেকে কোথাও গিয়ে আবিষ্কার করে, মানে তারা কি এবং কেন সেটা, বা তাদের এই ভালো লাগাগুলো কতটা যুক্তিযুক্ত।
তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো অনেক ছোট ছোট দিক রয়েছে, আমি গল্পের 10% হয়তো বলেছি, জাস্ট মেন কনসেপ্টটা বললাম, এগুলো আছে। এছাড়া আরও অনেক জিনিস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। এমনকি এই যে অলু, যে মানসিক প্রতিবন্ধী, তার বয়স সন্ধিকালে তারও যে একটা যৌনতার ব্যাপার রয়েছে, বা তারও যে শরীর জাগে, তো সেই জিনিসটাও কিন্তু দেখানো হচ্ছে। এইগুলো কিন্তু মানে আপনি ভাবলে আপনার একটা কিরকম একটা লাগবে যে হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী কিন্তু হ্যাঁ তাদের শরীরও জাগে, তো তাদের মধ্যেও একটা সেই ফিলিং আসে। তো সেইটাও কিন্তু এখানে অ্যাড্রেস করা হচ্ছে কিছু কিছু জায়গায়, মানে এইগুলো অন্য কোনো বইতে আপনি পাবেন না। তো এইখানে অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনি এখানে রয়েছে, মানে আপনাকে পড়তে হবে, আপনার পড়ে আপনাকে ফিলও করতে হবে যে হ্যাঁ, এদের প্রতি আমাদের এতদিনের যে মনোভাব সেগুলো ঠিক না, এদেরকে আমরা যেই চোখে দেখছি সেগুলো ঠিক না, মানে এদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন, ওদেরকে ওদের মতো করে ট্রিট করতে হবে। তো যাই হোক, এটুকুই থাক। পড়বেন অবশ্যই, ছেলে মেয়ে নির্বিশেষে, মেয়েরা তো বিশেষ করে, মেয়েদের তো পড়াই উচিত, কারণ আমি একটা ছেলেও এই বইটা যেভাবে ফিল করেছি, একটা মেয়ে তার থেকে আরও অনেক বেশি ফিল করতে পারবেন। তো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে আমি বাংলা সাহিত্য উপন্যাস নিয়ে কথা বলে থাকি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, অনেক অনেক ধন্যবাদ। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব।